ডেভিডের হ্যাট্রিকে কাতারকে 6 গোলে বিধ্বস্ত করল কানাডা। বসনিয়ার বিপক্ষে সুইসদের বড় জয়, চেক রিপাবলিককে রুখে দিল দক্ষিণ আফ্রিকা। নিরাপত্তার ঘেরাটোপে জনগণ থেকে সরকার প্রধানকে দূরে ঠেলে না দিতে এসএসএফকে নির্দেশ প্রধানমন্ত্রীর। ঋণ খেলাপি নিয়ে উত্তপ্ত সংসদ। নারায়ণগঞ্জে ভেজাল খাদ্যপণ্য বাজারজাতে মরিয়া অসাধু ব্যবসায়ীরা, ক্ষতিকারক রাসায়নিকে তৈরি খাবারে বাড়ছে মৃত্যু ঝুঁকি। এবং তেহরানের সব বন্দর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, থাকবে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি, জানিয়েছে সেনকম। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে মোহাম্মদ সাইফুল ইসলাম খান। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফকে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একে আধুনিক ও প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে এসএসএফের 40তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার কারণে সরকার প্রধান যেন জনগণ থেকে দূরে চলে না যান, সে বিষয়ে খেয়াল রাখার তাগিদ দেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি, ভূ রাজনৈতিক বাস্তবতা এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ বাহিনীটিকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একটি বিশেষায়িত বাহিনী হিসাবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। এসএসএফ এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের উদ্বোধনী মহড়ার কথা উল্লেখ করে কৌশল প্রণয়ন এবং দক্ষতা বাড়াতে ফায়ারিং রেঞ্জের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের আহ্বান জানান তিনি। এসএসএফ এর মতো বিশেষায়িত বাহিনীর জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এসএসএফকে আরও কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের পর রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী সরকার প্রধান হিসেবে এসএসএফ তার নিরাপত্তার দায়িত্ব পালন করছে। তবে নিরাপত্তার গ্যারাটোপে সরকার প্রধান যেন জনগণের থেকে দূরে সরে না যান, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। সুতরাং নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। জনগণের দুর্ভোগ লাঘব করে সড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে আমি আমার গাড়িবহরের আকার সীমিত করেছি। ফলে বিদ্যমান পরিস্থিতিতে সদস্য সংখ্যা বাড়ানোর পরিবর্তে এসএসএফকে হয়তো দক্ষতা এবং নিরাপত্তা কৌশলের উপরে বেশি জোর দিতে হচ্ছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষ যেন দুর্ভোগের শিকার না হন, সেক্ষেত্রে সতর্ক থাকার তাগিদও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন, তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে কোনো রকম রূঢ় ব্যবহারের শিকার না হন, সেদিকেও আপনাদেরকে বিশেষভাবে নজর রাখার জন্য আমি আহ্বান করব। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সংসদ সদস্যরা ঋণগ্রস্ত হতে পারেন, তবে আইন অনুযায়ী ঋণ খেলাপি নন, এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর এবারের জাতীয় বাজেটে বিএনপির 17 বছরের চিন্তা ও পরিকল্পনার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। নাজমুল ইসলামের প্রতিবেদন। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম বাজেট অধিবেশনের দশম দিনে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনায় অংশ নেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। এটা হাউসে না বলে
এটার জন্য কমিটি আছে, ওখানে বললেই হতো। এ সময় বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারি দলের সংসদ সদস্যদের উদ্দেশ্যে ঋণ খেলাপির বিষয় নিয়ে সংসদে প্রশ্ন তোলেন। সংসদে যদি আমরা ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, সংসদে যারা রয়েছে তাদের কেউই ঋণ খেলাপি নন। জাতীয় সংসদে ঋণ খেলাপি শব্দ ব্যবহারের বিষয়ে আপত্তির কথা তুলে তিনি জানান, আইন ও বিধিমালা অনুযায়ী যাচাই বাছাই করেই প্রার্থীদের মনোনয়ন ও সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাফি না। নির্বাচনী আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার এবং অন্যান্য বিধিমালায় অনুসারে যারা ঋণ খেলাফি আদালত কর্তৃক সাব্যস্ত হবে, ঘোষিত হবে, তারা দে আর ডিসকোয়ালিফাইড, তারা এমপি হিসেবে নমিনেশন দিতে পারবে না, অবৈধ। নির্বাচিত হয়ে এসছে তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাফি। বাজেট আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, এবারের বাজেট জনবান্ধব ও দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রণয়ন করা হয়েছে। বাজেট বাস্তবায়িত হলে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। এবারের বাজেট গরিব রক্ষা করার বাজেট ছিল, এবারের বাজেট মধ্যবিত্তের বাজেট, এবারের বাজেট প্রান্তিক জনগোষ্ঠীর বাজেট, অনেক চিন্তাশীল বাজেট। এটা আমাদের গর্বের বাজেট, আমাদের চিন্তার ফসল। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী 21 জুন পর্যন্ত মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংসদের বৈঠক আগামী 21 জুন বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ধন্যবাদ। রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে ডক্টর জুবাইদুর রহমান কাজ করছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদুর রহমানের জন্মদিনের অনুষ্ঠানে তিনি একথা বলেন। সুবিধাবঞ্চিত পথশিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করবে বলেও জানান ডক্টর মঈন। গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় 1148 জনের শরীরে এই রোগের উপসর্গ পাওয়া গেছে। 24 ঘন্টায় মৃত 5 শিশুর মধ্যে সিলেট বিভাগে 2 এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে 1 করে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়। এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা 666 জনে পৌঁছেছে। নারায়ণগঞ্জে ভেজাল খাদ্যপণ্য বাজারজাত করতে মরিয়া হয়ে উঠেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদহীন ও ক্ষতিকারক রাসায়নিকে তৈরি এসব খাবারে বাড়ছে মৃত্যু ঝুঁকি। ফুটপাত থেকে শুরু করে শহরের নামি দামি কারখানার বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে আর্থিক জরিমানা করলেও লাগাম টানা সম্ভব হয়নি ভেজাল খাবার তৈরির। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। প্রাচীনকাল থেকেই ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের অন্যতম শীর্ষকেন্দ্র নারায়ণগঞ্জ। গত কয়েক দশকে এখানে জনসংখ্যা বেড়েছে কয়েক গুণ। আর বিপুল এই জনসংখ্যার চাহিদাকে পুঁজি করে জেলা জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে মিষ্টির দোকান, বেকারি ও রেস্টুরেন্ট। অভিযোগ উঠেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে মেতেছে ভেজাল ও মানহীন খাদ্যপণ্য বিক্রির নীল নকশায়। ফুটপাত থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ডের শোরুমে চলছে বিষের কারবার। যে হারে খাদ্যের ভেজাল চলছে, বাচ্চা বাইরের খাবার খেলে অসুস্থ হয়ে যায়। এই বিষাক্ত জিনিস খাওয়ার কারণে ডাক্তার কাছে যাইতে হয়। আমাদেরকে এই সব খাদ্য খাওয়াইয়া তিলে তিলে ধ্বংস করতে আছে। সম্প্রতি প্রশাসনের বেশ কিছু অভিযানে বেরিয়ে এসেছে থলে থেকে বিড়াল। কেক, মিষ্টি, ফাস্টফুড কিংবা লাচ্ছা সেমাই, প্রায় প্রতিটি খাবারেই মিলছে নিষিদ্ধ টেক্সটাইল রং, কেমিক্যাল ও মেয়াদোত্তীর্ণ উপাদান। ল্যাবরেটরি টেস্টে প্রমাণিত এসব বিষাক্ত খাবার মানুষের লিভার ও কিডনি বিকল করে দিচ্ছে। বাড়ছে অকাল মৃত্যুর কারণ, যা সবচেয়ে বড় শিকার কোমলমতি শিশু ও বৃদ্ধরা। খাবারের মধ্যে আর্টিফিশিয়াল যেসব রং এবং মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ইউজ করা হচ্ছে, সেগুলা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কিডনি এবং লিভার ড্যামেজ হওয়া, আর বড়দের লিভার, কিডনি এবং পার্কিনসন্স বিভিন্ন রোগ বিসুখ হওয়ার জন্য এটা দায়ী। ক্যান্সারের প্রবৃদ্ধি যেটা হয়েছে সেটা নিশ্চিতভাবে এইসব কেমিক্যালের সাথে জড়িত। সচেতন মহল ও অপরাধ বিশ্লেষকদের মতে ভেজাল বিরোধী বর্তমান আইনটি অপরাধের তুলনায় অত্যন্ত দুর্বল। নামমাত্র জরিমানা করে এই অপরাধের লাগাম টানা অসম্ভব। যারা খাদ্যে ভেজাল করে তারা যদি তাদেরকে যদি যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ডের বিধান করে আইনটা সংশোধন করা হয়, তাহলে কিন্তু খাদ্য ভেজালটা অনেকটাই কমে আসবে। শিশু খাদ্যে ভেজাল করতে না পারে, এটার জন্য যথেষ্ট তদারকি দরকার
এবং সামাজিক সচেতনতা দরকার। নিয়মিত অভিযানের দাবি করে স্থানীয় প্রশাসন বলছে খাদ্যে ভেজালকারীদের কাউকে ছাড় দেয়া হচ্ছে না। কার্যক্রম চলমান আছে এবং যে যদি অনিয়ম পাই, আইনের যদি ব্যর্থ হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যর্থ হলে সেগুলো আমরা আইনজীবী ব্যবস্থা নিচ্ছি। আমরা সতর্কতামূলকভাবে এখন ব্যবস্থা নিচ্ছি। যদি এরকম কন্টিনিউ চলমান অবস্থা থাকে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। শুধু সাময়িক জরিমানা কিংবা লোক দেখানো অভিযান নয়, অসাধু সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনীয় আইনের কঠোর প্রয়োগ ও নিয়মিত নজরদারির প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে তালহা স্পিনিং কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় মহাসড়কের দুপাশে 15 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে যাত্রী ও চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভরত শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ টিয়ার সেল ছুড়ে। প্রায় 3.25 ঘন্টা পর রাত 1:45টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। চাঁপাইনবাবগঞ্জে কানসার্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী ও পথচারীরা। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি জমে দুর্গন্ধ তৈরি হয়। এদিকে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। শহীদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। শিবগঞ্জ উপজেলার ৩৮ নম্বর কানসার্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এভাবেই জমে থাকে বৃষ্টির পানি। কাঁচা সড়ক নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হাঁটু পানি জমে জলাবদ্ধতা তৈরি হয় বর্ষাকালে। রাস্তার দুই পাশে রয়েছে আম ও গুড়ের বেশ কয়েকটি আড়ত। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষকে জানানোর পরও মেলেনি প্রতিকার। প্রতিনিয়ত চলাচলকারী শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের। পানি জমে থাকে আর কয়েকবার পিছলা পড়ে যায়, কিছুদিন বাড়ি ঘুরে যেতে হয় আর স্কুল যেতে পারি না। স্কুলের ছেলে পিলে সব জুতা কাপড় ব্যাগ সব নষ্ট হয়ে গেছে। এখানে 10-12টা আড়ত আছে, আড়তের আম উল্টে পাল্টে ভ্যান সবই হয়েছে। আমরা তো ন্যায্য ভাড়া দিই, ট্যাক্স দিই সরকারকে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি, চেয়ারম্যানের কাছে আমরা বলেছি। 2 বছর আগে আমরা ইউনো স্যারকে একটা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু কোনো প্রতিকার আমরা পাইনি। উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই রাস্তাটার আশু সমাধান করা হয়, যেন আমাদের স্কুলের কোমলমতি বাচ্চারা যেন এই দুর্ভোগ থেকে মুক্তি পায়। দ্রুত জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি চেষ্টা করব সেটা ভিজিট করে খুব দ্রুতই ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে যে এটার কোনো ব্যবস্থা করা যায় কিনা, কোনো ড্রেনের জায়গা আসলে আছে কিনা এটা দেখে, যদি এরকম থাকে তাহলে আমরা খুব দ্রুতই পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা করা দরকার করার চেষ্টা করব। দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক সংঘাত সাময়িকভাবে স্থগিত ও শান্তি আলোচনার অংশ হিসাবে ইরানি বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। আলোচনার নির্ধারিত সময়কালে উভয় পক্ষই সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে বলে এক সমঝোতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ইরানের সব সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে চুক্তির শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা তদারকি করতে মার্কিন নৌবাহিনী ওই অঞ্চলে অবস্থান করবে। দর্শক, সংবাদের এই পর্যায়ে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, রাজধানীর বাজারে সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? সকাল থেকে বাজারে ক্রেতার আনাগোনা একটু বেশি থাকে এবং সব রকম পণ্যের দামও ব্যবসায়ীরা চেষ্টা করে যে একটু বেশি নেয়ার, কারণ ক্রেতা আমাদের দেশে অবস্থাটা এরকম হয়, যখন ক্রেতার একটু চাহিদা থাকে বেশি তখন যে কোনো পণ্যের দাম বেড়ে যায়। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে আজকে যে সবজির বাজারটা সেটা কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। যেমন গত সপ্তাহে বেগুনের দাম 120 টাকা ছিল, আজকে 80 টাকা। আবার করলা 100 টাকার মধ্যে ছিল, আজকে 60 থেকে 80 টাকা।
প্রচলতি হচ্ছে 60 থেকে 80, মানে গত সপ্তাহের তুলনায় আজকে বেশিরভাগ সবজি হচ্ছে প্রায় 15 থেকে 20 টাকা কমেছে। সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে, কিন্তু সরবরাহ সংকটের অজুহাতে হচ্ছে মুরগি এবং মাছের দাম বেড়েছে। আবার হচ্ছে চালের দামের কথা যদি বলি, এই মৌসুমে চালের দাম হচ্ছে কেন বেড়েছে সেই প্রশ্নের জবাবে আসলে খুচরা ব্যবসায়ীরাও কিছু বলতে পারছে না। তারা বলছেন যে হচ্ছে আমরা যেই দামে কিনি সেখান থেকে হচ্ছে 3-4 টাকা হচ্ছে বেশি দামে বিক্রি করতে হয়। তো তারা বলেছে যে পোলাও চালের কেজি হচ্ছে 20 টাকা পর্যন্ত বেড়েছে, এবং হচ্ছে অন্যান্য চালগুলো হচ্ছে 5 টাকা, 6 টাকা, 4 টাকা থেকে 5 টাকা বেশিরভাগই বেড়েছে। তো আমরা হচ্ছে বাজারে যেসব ক্রেতারা আসে তাদের সাথে আসলে কথা বলে দেখেছি, তারা বলছে যে বাংলাদেশের যে বাজারটা আসলে কোনো সরকারই ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছে না। আর কেন পারছে না সেই প্রশ্নের উত্তর খুঁজতে আসলে ক্রেতা বিক্রেতা দুজনে ব্যর্থ হচ্ছেন। আমরা দেখি যে হচ্ছে ভোক্তা পর্যায়ে হচ্ছে ভোক্তা ঠকে যাচ্ছে, কৃষক পর্যায়ে কৃষক ঠকে যাচ্ছে, আর মাঝখানে যে 4-5 বার হাত বদল হয় কৃষি পণ্যগুলো, সেখানেই হচ্ছে দাম বেড়ে যায় এবং লাভের যে গুড় বেশিরভাগই হচ্ছে মধ্যস্বত্বভোগীরা খায়। তো এই নিয়ে হচ্ছে ক্রেতারা হচ্ছে অনেকবারই বারবার বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাজার মনিটরিং সেটির অনেক বেশি অভাব রয়েছে। কারণ আমরা দেখেছি যে গরুর মাংস কোরবানির ঈদের সময় হচ্ছে 800-850 পর্যন্ত বিক্রি হয়েছে, আজকেও সেরকমই বিক্রি হচ্ছে। 800 থেকে 850 হচ্ছে গরুর মাংস বিক্রি হচ্ছে, এবং হচ্ছে ব্রয়লার মুরগিও প্রায় হচ্ছে 170 থেকে 80 বিক্রি হচ্ছে। আবার মাছের দাম, চাষের মাছ যদি বলি সেটিও হচ্ছে আসলে নিম্ন আয়ের যে মানুষ তাদের নাগালের বাইরে। আবার যদি নদীর মাছের কথা বলি সেটি হচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে। তো সব মিলিয়ে ক্রেতাদের প্রত্যাশা যে হচ্ছে তারা কম দামে মানে স্বস্তি ফিরবে বাজারে, এমন একটি পরিস্থিতি তারা হচ্ছে বারবারই চাইছে, কিন্তু আসলে বাজারে সব সময় তারা এসেই হচ্ছে না বিশ্বাস। তো সরকার নিয়মিত বাজার তদারকির মাধ্যমে হচ্ছে সাধারণ মানুষের যে এই স্বস্তি সেটি ফিরিয়ে দেওয়ার আহ্বান ক্রেতাদের। তো এই ছিল আমার কাছে বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ উষা। দিনাজপুরে গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। ঘন ঘন বিদ্যুৎ যাওয়ায় গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। পাশাপাশি বিদ্যুতের উপর নির্ভরশীল ব্যবসায়ীরাও পড়েছেন লোকসানের মুখে। চাহিদার তুলনায় সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসায় এমন অবস্থা বলছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। এমন অবস্থার অবসান কবে তা জানে না কেউ। সুবল রায়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে আনোয়ারা। দিনাজপুরে প্রায় 1 সপ্তাহ ধরে গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। ঘন ঘন বিদ্যুৎ যাওয়ায় গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। এই লোডশেডিংয়ে শিশু ও বয়স্কদের কষ্টটা তুলনামূলক বেশি। পাশাপাশি বিদ্যুতের উপর নির্ভরশীল মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন দুশ্চিন্তায়। এমন বিদ্যুৎ বিপর্যয়ে লোকসানের মুখে পড়েছেন তারা। তাই দ্রুত এই অবস্থা থেকে পরিত্রাণ চান ব্যবসায়ী সহ স্থানীয় জনসাধারণ। ঘন্টার পরে ঘন্টা কারেন্ট নাই, 1 ঘন্টা যদি থাকে 2 ঘন্টায় কারেন্ট নাই। এভাবে করলে তো আমাদের কাজের সমস্যা। কারেন্ট ছাড়া তো কোনো ব্যবসায় কাটাকাটি তো সম্পূর্ণ কারেন্টের কাজ। কারেন্ট ছাড়া তো আমার কোনো চলে না। কারেন্ট না থাকলে আমরা কাজ করতে পারি না ভাই। কাজ না করলে খাবো কি ভাই? যে অবস্থা চলতেছে গরমে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। বিদ্যুৎ থাকে না, আমরা জনগণ আসলে ভালো নেই, আমরা জনগণ অনেক কষ্টে আছি। এদিকে বিদ্যুৎ ঘাটতির কথা স্বীকার করেছেন সংশ্লিষ্টরা। চাহিদার প্রায় অর্ধেক সরবরাহ পাচ্ছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তবে কবে বিদ্যুৎ স্বাভাবিক হবে সে বিষয়ে কিছু বলতে পারছেন না তারা। বড় প্রক্রিয়া দ্রুত চালু হলে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, ফলে আবহাওয়াটা একটু নর্মাল হলে আমাদের এই লোডশেডিংটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে আমরা মনে করি। দিনাজপুর শহরের পিডিবির নেসকোর 2টি বিক্রয় ও বিতরণ বিভাগে বর্তমানে মোট চাহিদা 60 মেগাওয়াট, যার বিপরীতে সরবরাহ পাচ্ছে মাত্র 34 মেগাওয়াট। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। পাহাড় মানেই শুধু সবুজের বিস্তার নয়, সেখানে থাকে মেঘের ভেলা, কখনো ঝর্ণার ঝিরিঝিরি ধারা, কিংবা বুনো ফুলের আভায় রঙিন এক বিস্ময়ের পৃথিবী। গ্রীষ্মের মাঝামাঝি আর বর্ষা শুরুর এই সময়টাতে পাহাড় যেন নতুন রূপে সাজে। আঁকাবাঁকা পাহাড়ি পথের দুপাশে তখন আগুন রাঙা কৃষ্ণচূড়া, বেগুনি জাড়ুল আর সোনালুর মায়াবী সৌন্দর্যে মোহিত হয়ে ওঠে প্রকৃতি। মনে হয় পাহাড় যেন নিজ হাতে রং তুলিতে এঁকেছে তার নিজস্ব ক্যানভাস। মহুয়া জান্নাত মনির পাঠানো ভিডিও চিত্রে তাহসিন তারিনের রিপোর্ট।
পাহাড়ি জেলা রাঙামাটির জনপদগুলোতে এই সময়টাতে প্রকৃতি যেন অন্য রূপ ধারণ করে। সকালবেলার নরম আলো যখন পাহাড়ের গায়ে পড়ে তখন কৃষ্ণচূড়ার লাল পাপড়ি আগুনের শিখার মতো জ্বলে ওঠে। জারুলের বেগুনি রং আর সোনালুর ঝুলন্ত হলুদ ফুলগুলো যেন পাহাড়ি বাতাসে দুলতে থাকা সোনার মালা। প্রকৃতির এই অপার সৌন্দর্য শুধু চোখকে নয়, মনকেও আন্দোলিত করে। রাঙামাটি জেলা শহরে সিইও অফিস, জেলা এলজিইডি সহ বিভিন্ন সড়কের পাশে পাহাড়ি পথে গ্রীষ্মের সময় কৃষ্ণচূড়া সৌন্দর্য চোখে পড়ার মতো। স্থানীয়দের কাছে এই ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং ঋতু পরিবর্তনেরও বার্তা। এরকম যদি রাঙামাটি শহরে আরো কৃষ্ণচূড়া গাছ থাকতো তাহলে মনে হয় আরো সুন্দর লাগতো। সন্ধ্যার সময় অনেক গাড়িতে আসার সময় এখানে বসে থাকি, তখন মনটাও ভালো হয়ে যায়। এই রাস্তার ধারে যদি অনেক আরো গাছ লাগানো হয় আমাদের পরিবেশটাও ভালো হবে, আবার অনেক রাঙামাটি পর্যটক আসবে। কৃষ্ণচূড়া, জারুল আর সোনালুর মতো গাছ শুধু সৌন্দর্যের জন্য গুরুত্বপূর্ণ নয়, এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষাতেও ভূমিকা রাখে বলে জানালেন বন বিভাগের কর্মকর্তা। জারুল, কৃষ্ণচূড়া, তারপর সোনালু, এগুলো আসলে ফ্লাওয়ার গ্রোয়িং ট্রিজ, এগুলো ফ্লাওয়ারিং হয়, এটা আসলে খুব সুন্দর একটা দৃশ্য তৈরি হয়। আপনি যত্নের যে কথাটা বলছেন, যে কোনো ট্রি যদি আমরা যখন লাগাই ইনিশিয়ালি একটা যত্ন করতে হয়। প্রকৃতির রঙিন ভাষা, পাহাড়ের প্রাণ আর মানুষের হৃদয়ে জেগে থাকা অনন্ত মুগ্ধতার প্রতীক হয়ে উঠেছে রাঙামাটির পথে পথে ছড়ানো এইসব ফুলের সমাহার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ফেনীর ছাগলায় রাধানগর ইউনিয়নে কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীমতী রেখারানী দেবীর অবসর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে 3 দিনব্যাপী জাতীয় ফল মেলা। ঢাকার কেরানীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ধর্মীয় ও মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আমানুল আমান। ফরিদপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 3 দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন। পবিত্র আশুরা উপলক্ষে নারায়ণগঞ্জে পথচারীদের মাঝে 10 দিনব্যাপী বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুরের দারুল কোরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা ও বৃক্ষরোপণ উপলক্ষে কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে নাটোরের বড়াই গ্রামে পার্টনার কংগ্রেস হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। নিরাপদ ও রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে আম মেলা 2026-এর উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে 3 দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। নাটোরের গুরুদাসপুরে অসহায়, দুস্থ, প্রতিবন্ধী, কৃষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে হুইল চেয়ার, নগদ অর্থ সহ শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর 4 আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানীর সঙ্গে জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। নোয়াখালীর কবিরহাটে বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। জয়পুরহাটে পাঁচবিবির বাসখুর মডেল ডিগ্রি মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল হয়েছে। জমি দখল ও বসতবাড়ি ভাঙচুরের প্রতিবাদ ও অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে খুলনার 13খাদা পূর্ব কাটেঙ্গা এলাকায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী। সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাফি নিহতের প্রতিবাদে এবং ঘাতক বাস চালকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বগুড়ার সোনাতলায় বন্ধ থাকা সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে সুনামগঞ্জে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবারে খেলার খবর, আবারও ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ। বিশ্বকাপের সকালের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে 1-0 রাউন্ড অফ 32-এ জায়গা করে নিয়েছে মেক্সিকো।
গুয়াদালাহারার ম্যাচের প্রথম হাফে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর ম্যাচের 50 মিনিটে কোরিয়ান গোলরক্ষকের ভুলে মেক্সিকান মিডফিল্ডার লুইস রোমো ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন। এই জয়ে গ্রুপ এতে টানা 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল সহায়ক মেক্সিকো। অন্যদিকে প্রথম ম্যাচে জেতা দক্ষিণ কোরিয়া 3 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শুরুতে যুক্তরাষ্ট্র ইরান প্রসঙ্গ। প্রথম আলোর শিরোনাম, চুক্তি স্বাক্ষরের পরও শঙ্কা। এছাড়া অর্থনৈতিক মন্দার আশঙ্কা কি ট্রাম্পকে চুক্তিতে বাধ্য করল। আইন শৃঙ্খলা নিয়ে তারা প্রতিবেদন করেছে, হামলার লক্ষ্য যখন পুলিশ। এ পর্যায়ে দৈনিক ইত্তেফাকে শিরোনাম করেছে, শান্তি ফেরার আশা, অবশেষে চুক্তিতে স্বাক্ষর যুক্তরাষ্ট্র ইরানের। এছাড়া এসএসএফ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী, নিরাপত্তার বলয় যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু, লাখ ছাড়ল হামের রোগী। দৈনিক সমকালের শিরোনাম, যুদ্ধের অবসান, নিজেদের বিজয়ী ঘোষণা ইরানের, 14 দফা সমঝোতা সই, আসল ব্রাজিল দেখার অপেক্ষা। এছাড়া সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে 41%। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, 1 বছরে 3,800 কোটি টাকা বাংলাদেশিদের টাকার পাহাড় সুইস ব্যাংকে। এছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন, ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয়। দৈনিক আমার দেশ শিরোনাম করেছে, আইন শৃঙ্খলা নিয়ে, আইন শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ বাড়ছে জনমনে। এছাড়া সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 41%। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ডেভিডের হ্যাট্রিকে কাতারকে 6 গোলে বিধ্বস্ত করল কানাডা। বসনিয়ার বিপক্ষে সুইসদের বড় জয়, চেক রিপাবলিককে রুখে দিল দক্ষিণ আফ্রিকা। নিরাপত্তার ঘেরাটোপে জনগণ থেকে সরকার প্রধানকে দূরে ঠেলে না দিতে এসএসএফকে নির্দেশ প্রধানমন্ত্রীর। ঋণ খেলাপি নিয়ে উত্তপ্ত সংসদ। নারায়ণগঞ্জে ভেজাল খাদ্যপণ্য বাজারজাতে মরিয়া অসাধু ব্যবসায়ীরা, ক্ষতিকারক রাসায়নিকে তৈরি খাবারে বাড়ছে মৃত্যু ঝুঁকি। এবং তেহরানের সব বন্দর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, থাকবে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি, জানিয়েছে সেন্টকম। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।